YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক্স ফ্যাক্টর। দেখুন, এবার খেলা কিন্তু বিহারেও হবে। বিহারে খেলা শুরু হয়ে গিয়েছে। নীতিশ কুমার যাচ্ছেন অমিত শাহ, জেপি নাড্ডার সাথে দেখা করতে, কিন্তু দেখা করছেন না তারা। আবার অমিত শাহ দূত পাঠাচ্ছেন লালু প্রসাদ যাদবের কাছে। আবার লালু প্রসাদ যাদব এবং তার ছেলে তেজস্বী যাদব তারা কিন্তু বলছেন যে নীতিশ কুমারের জন্য এনডিএর দরজা খোলা। সব মিলিয়ে খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে। এবং আপনাদেরকে একটা কথা বলি, পুরনো প্রবাদ মনে করিয়ে দিই, সেটা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি। নীতিশ কুমার বরাবরই ডিগবাজি খাওয়ার মাস্টার, পল্টুরাম নামে যার পরিচিতি সারা ভারতবর্ষে। কখনো এই শিবির, কখনো ওই শিবির, এই করে তিনি তার মুখ্যমন্ত্রিত্ব দীর্ঘদিন ধরে রেখেছেন। কিন্তু এই বছর এই ভোট 2025-এরই মাঝামাঝি ভোট, এই মাস 6-7 বাকি আছে হয়তো ভোটের। এর মধ্যে নতুন কি খেলা হবে? নীতিশ কুমার কি আবার ডিগবাজি খেয়ে এনডিএতে ঢুকবেন? এবং কংগ্রেসও যেভাবে নীতিশ কুমারের দিকে হাত বাড়িয়েছে বা তাকে বগলদাবা করতে চাইছে, তাতে কিন্তু এনডিএর মধ্যে ফাটলও একটা দেখা দিচ্ছে। এনডিএর অনেক শরিকই চান না নীতিশ কুমারের মতন পল্টুরাম তারা এনডিএতে এসে জুটুক বা তারা জোটে মিলিত হোক, এটা তারা চাইছেন না। কিন্তু কংগ্রেসের ইন্টারেস্ট অন্য জায়গায়। আগে কংগ্রেসের ইন্টারেস্টটা বলি। কংগ্রেসের ইন্টারেস্ট হচ্ছে নীতিশ কুমার যদি এনডিএ জোটে আবার সামিল হন, তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনডিএ জোটের মাথায় রাখার যে একটা প্রচেষ্টা শুরু হয়েছে উদ্ধব ঠাকরে বা তৃণমূল কংগ্রেস বা শরদ পাওয়ারের দলের তরফ থেকে বা অখিলেশ যাদবের তরফের থেকে, সেটা অনেকটা স্তীমিত হয়ে যাবে। অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলা। তিনি কংগ্রেস চাইছে যে নীতিশ কুমারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উঠে আসাটাকে আটকান। এখানেও কিন্তু একটা রাজনীতির খেলা চলছে। কিন্তু এই খেলাটা খুব একটা বড় খেলা না। এনডিএ এখন ক্ষমতায় নেই। এখন মার্জনা করবেন, ইন্ডিয়া, বারবার এনডিএ বলে ফেলেছি, মার্জনা করবেন। ইন্ডিয়া জোট ক্ষমতায় নেই, আছে এনডিএ জোট। এনডিএ জোটে নীতিশ কুমার চলে গেলেও এনডিএ জোটের যে সরকার, সে সরকার আপাতত পড়বে না, কিন্তু বিরাট বড় দুর্বল তো হবেই, এর মধ্যে কোনো ভুল নেই। এই দুর্বলতা যাতে না আসে, এই দুর্বলতার সুযোগ নিয়ে যাতে ইন্ডিয়া জোট ফের আক্রমণ না শানায়, তার জন্যই কিন্তু অমিত শাহ দৌত্য শুরু করেছেন, তার দৌড়দৌড়ি শুরু হয়েছে। তিনি চাইছেন যে কোনোভাবে আবার ওই একনাথ শিন্ডের মতন করে বা কি বলবো, নীতিশ কুমারের দলের যে বিধায়ক, কাউকে একটা মাঝখানে খাড়া করে নীতিশ কুমারকে সরিয়ে দিতে, অর্থাৎ ব্যক্তি নীতিশ কুমার সরে যাবে বিধায়ক নেতা হিসেবে, সেখানে উঠে আসবেন একনাথ শিন্ডের মতন কেউ একটা। এটা বিজেপির পুরনো গেম, আপনারা দেখেছেন এর আগেও, যে বিজেপি দল ভাঙিয়ে কি করে সেই দলের নেতাকে মুখ্যমন্ত্রীর পদের টোপ দিয়ে সেই দলকে ছত্রখান করে দিয়েছে। উদ্ধব ঠাকরের শিবসেনা কিন্তু তার চোখের সামনে উদাহরণ। ঠিক একইভাবে তারা কিন্তু চাইছেন জনতা দল ইউনাইটেড থেকে কোনো একজনকে তুলে এনে, আমি নাম বলছি না, দুটি নাম তাদের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু তার সমর্থন মেলেনি বিজেপির তরফ থেকে, তাই নামগুলো বলছি না। এই দুজন একজনকে তারা টোপ দিচ্ছেন নীতিশ কুমারের দলের, যে তোমরা বিজেপিতে জয়েন করো, তোমাদেরকে পরবর্তী মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে আমরা বিহারে লড়ব। কিন্তু বিহারে কি এইভাবে লড়লেও নীতিশ কুমারকে দমানো যাবে? নীতিশ কুমারের নিজস্ব একটা ভোট ব্যাংক আছেই বিহারে। যতই পল্টুরাম হোক, যতই শিবির বদলান, যতই ডিগবাজি খান, তার একটা নিজস্ব ভোট ব্যাংক আছে। ভোট ব্যাংক আছে কিন্তু লালু প্রসাদ যাদবেরও, চিরাগ পাসওয়ানেরও কিছুটা আছে। কিন্তু বিহারে কংগ্রেস প্রায় অস্তিত্ববিহীন, পশ্চিমবাংলায় যতটা, ততটাই বিহারে তাদের অস্তিত্ব। এইরকম অবস্থায় বিহারে কি হবে? খেলা হবে? খেলা হলে কি ধরনের খেলা হবে? আসুন সেটাই বলি এবার। নীতিশ কুমার বিহার বিধানসভা জিততে হলে, নীতিশ কুমার যদি বিজেপির হাত ধরে যান,
নীতিশ কুমারের বিহার বিধানসভায় আবার মুখ্যমন্ত্রী হওয়া প্রায় অনিশ্চিত বা একেবারেই অনিশ্চিত। কারণ বিজেপি নীতিশ কুমারকে অন্তত বিহার বিধানসভার মুখ্যমন্ত্রী করবে না এবার। তারা চাইছেন তারাই মুখ্যমন্ত্রীর মানে যে চেয়ার, সেই চেয়ারটা তাদেরই থাকবে, বসবেন তাদেরই লোক, নীতিশ কুমার বা অন্য যে কেউ তারা সমর্থন করুক। কারণ দীর্ঘদিন বিজেপি ক্ষমতার বাইরে বিহারের, তাই ক্ষমতা তাদের পেতেই হবে। এই ক্ষমতা পেতে গিয়ে তারা নীতিশ কুমারের সাথে কিন্তু এমন একটা ছক করলেন যে ছকটা অনেকটাই চেনা ছক। যেমন ভাবে একনাথ শিন্ডেকে তারা উদ্ধব ঠাকরের থেকে সরিয়ে এনে তাকে মুখ্যমন্ত্রী করেছিলেন, তারপর ভোট হতেই একনাথ শিন্ডেকে ছুঁড়ে ফেলে দিলেন, বিপুল ক্ষমতায় এলো বিজেপি মহারাষ্ট্রে। ঠিক একই রকম প্ল্যান চলছে বিহারে। কিন্তু নীতিশ কুমারও কিন্তু কারুর থেকে ধারে ভারে রাজনৈতিক বোধে বুদ্ধিতে কম যান না। যতই তিনি পল্টুরাম হোক, রাজনীতিটা তিনি ভালোই বোঝেন। এত সহজ হবে বিহারের রাজনীতিতে গদি উল্টে দেওয়া? এক কথায় উত্তর হচ্ছে না, এতটা সহজ হবে না বিজেপির পক্ষে। নীতিশ কুমারের জন্য লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব তারা বলছেন আমরা দরজা খুলে রেখেছি, অর্থাৎ যে কোনো সময় এনডিএ জোটে নীতিশ কুমার যুক্ত হতে পারেন। এনডিএ জোটে নীতিশ কুমার যুক্ত হলে হয়তো লোকসভায় বা রাজ্যসভায় ইন্ডিয়া জোটের ক্ষমতা বাড়বে। আমি বারবার এনডিএ বলে ফেলছি, মার্জনা করবেন, ওটা ইন্ডিয়া জোট হবে। যদি ইন্ডিয়া জোটে নীতিশ কুমার ঢোকেন তাহলে ইন্ডিয়া জোট শক্তিশালী হবে এবং অনেকটাই দুর্বল হবে বিজেপি। কিন্তু বিজেপি কেন্দ্রের নেতৃত্ব বাঁচাতে, কেন্দ্রের ক্ষমতা রাখতে তারা বিহারকে জলাঞ্জলি দিতে রাজি আছেন, কিন্তু বিহার পেতে কেন্দ্রের অবস্থাকে নড়বড় করতে চান না, এটাও স্বাভাবিক। তাই মানে সাম রাখি এবং কুল রাখি দুই নীতি নিয়ে চলছে বিজেপি। সম্প্রতি নীতিশ কুমার দিল্লি গিয়েছিলেন মনমোহন সিং এর পরিবারকে সমবেদনা জানাতে। সেখান থেকে তিনি চেষ্টা করেন অমিত শাহ এবং জেপি নাড্ডার সাথে দেখা করার জন্য, তারা কেউ সময় দেননি, দেখা করেননি। এটা কি কোনো বার্তা যে নীতিশ কুমারের থেকে দূরত্ব রাখতে চাইছেন বিজেপির নেতারা? কিন্তু দূরত্ব রাখলে কারুর না কারুর কাছে তো থাকতে হবে বিহারে। তাই কি বিহারে তার দলেরই বিধায়কদের ভাঙিয়ে নিয়ে নীতিশ কুমারকে সরিয়ে কাউকে একটা একনাথ শিন্ডের মতন শিখণ্ডী খাড়া করে বিহারের ক্ষমতা পেতে যায়? এই কয়েক মাসের জন্য একজনকে মুখ্যমন্ত্রী করে পরবর্তীকালে ভোটে গেলে বিজেপির কি খুব সুবিধা হবে বিহারে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। বিহারে কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি, বরং বিহারে বামেদের শক্তি অনেকটাই ভালো। বামেরা কখনোই বিজেপির সাথে যাবে না, এটা নিশ্চিত। চিরাগ পাসওয়ান যেতে পারে, আরজেডি যাবে না, এটা বলে দেওয়া যায়। কিন্তু জেডিইউ, জনতা দল ইউনাইটেড, তাদের একটা অংশ ভেঙে বিজেপিতে যেতে পারে। তাতে হয়তো সাময়িকভাবে এই কমাসের জন্য রাজ্য সরকারের দখল বিজেপি পেতে পারে, কিন্তু সেটা পার্মানেন্ট হবে বলে মনে হচ্ছে না। অন্তত বিহার থেকে যেসব খবর আসছে সেটা বিজেপির জন্য খুব একটা সুখকর নয়। পশ্চিমবাংলা যেমন বিজেপিকে বারবার কষ্ট দিয়েছে, বারবার ব্যর্থতা এনে দিয়েছে, এবারও কিন্তু বিজেপি ব্যর্থ হতে চলেছে বিহারেও। সেখানে যতই দৌত্য হোক, যতই মানে শেয়ানে শেয়ানে কোলাকুলি হোক আর শেয়ানে শেয়ানে যুদ্ধ হোক, সেখানে কিন্তু বিজেপির মানে একক ক্ষমতা নিয়ে রাজ্য সরকার গড়া বিজেপির পক্ষে প্রায় অসম্ভব। তার কাউকে না কাউকে চাই, হয় আরজেডিকে চাই, আর না হয় চাই নীতিশ কুমারকে। চিরাগ পাসওয়ান খুব একটা ফ্যাক্টর না, কংগ্রেস তো নাই, বামেরাও না বিজেপির কাছে। এবার ঘটনা হচ্ছে যে অমিত শাহের দূত পৌঁছে গিয়েছে লালু যাদবের কাছে, আর খেলাটা শুরু হয়েছে এখান থেকেই। এই খেলার কথাই বলবো ছোট্ট একটা বিরতির পর। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।
ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি বিহার নিয়ে। বিহারে অমিত শাহের দূত পৌঁছে গিয়েছেন লালু প্রসাদের কাছে। অমিত শাহ নিজে গেলে খবর হয়ে যাবে, সেই কারণে হয়তো দূত পাঠানোর ব্যবস্থা করেছেন। কি আলোচনা হয়েছে আমরা জানি না, কিন্তু কোনোভাবেই লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব যদি বিহারে বিজেপির হাত ধরে, তাহলে কিন্তু তাদের ইন্ডিয়া জোট থেকে ছিটকে যেতে হবে, এবং সেটা আপাতত তারা চাইছেন না। ইন্ডিয়া জোট থেকে সরে যাওয়ার কোনো মানসিকতা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। যতই অমিত শাহ লালু প্রসাদের কাছে দূত পাঠান যে আসুন আমরা একসাথে বিহারে সরকার গড়ি, এরকম অফার থাকলেও থাকতে পারে, এমনও হতে পারে তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী করব, তবু আপনি আমাদের সাথে আসুন। বিজেপিতে এরকম ধরনের কাজ করতে অভ্যস্ত বিভিন্ন রাজ্যে রাজ্যে। আমরা মিজোরামে দেখেছি, গোয়ায় কোথায় দেখিনি, সর্বত্রই একই চিত্র দেখেছি। মধ্যপ্রদেশ, কর্ণাটক, সব জায়গাতেই বিজেপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। একটা সর্বগ্রাসী নীতি আছে বিজেপির। কেন্দ্রে ক্ষমতায় থাকলেই হবে না, রাজ্যে রাজ্যেও তাদের ক্ষমতা চাই। আর বিহারের মতন রাজ্য বা ঝাড়খণ্ডের মতন রাজ্য, যেখানে প্রচুর মিনারেল রয়েছে, প্রচুর খনিজ সম্পদ রয়েছে, সেই সব রাজ্য মানে বিজেপির কাছে বেশ পছন্দের। কারণ সেই সব রাজ্যের খনিগুলো তারা হাতে পেলে, তাদের করায়ত্ত হলে সেগুলো চলে যাবে আদানির কাছে। ঝাড়খণ্ডে ওই চেষ্টা হয়েছিল, কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সেই চেষ্টাটাকে ব্যর্থ করে দিয়েছে। বিহারেও কি তাই হবে? বিহারেও কি বিজেপির যেই প্ল্যান, সেই প্ল্যান সাকসেস হবে? আদানির হাতে চলে যাবে বিহারের সমস্ত খনি? আপাত দৃষ্টিতে কিন্তু সেটা মনে হচ্ছে না। যতই লালু প্রসাদ যাদবের কাছে অমিত শাহ দূত পাঠান, আলোচনায় বসার চেষ্টা করুন, কথা বলুন টেলিফোনে, যেভাবেই করুন না কেন, লালু প্রসাদ যাদবের কম্পালশন হচ্ছে, তার বাধ্যবাধকতা হচ্ছে তিনি দলিত নেতা। দলিত নেতা মানে একেবারে প্রান্তিক শ্রেণীর যাদব যারা, মানে একদম পাতি ভাষায় যেটা গোয়ালা সম্প্রদায়, তাদের নেতা। এবং বিহারের দলিতদের একটা ভালো ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করা যাবে না। গত বিধানসভাতেই কিন্তু কংগ্রেসের একগুঁয়েমি না থাকলে সেখানে জেডিইউ বিজেপি ক্ষমতাই দখল করতে পারত না। কংগ্রেসের একগুঁয়েমির জন্য একাধিক জায়গায় প্রার্থী দিয়ে দেওয়ার জন্য সেখানে কিন্তু বিজেপি সুযোগ পেয়ে যায়, জেডিইউ সুযোগ পেয়ে যায়। এবার কিন্তু সেটা হতে দেবে না আরজেডি বা লালু প্রসাদের দল। তারা সেখানে বড় দল, তাদের কথাতেই কংগ্রেসকে চলতে হবে, এইরকম একটা নিয়ম মানতেই হবে। কংগ্রেস যদি নাও মানে তাহলেও কিন্তু অসুবিধে হবে না খুব একটা লালু প্রসাদ যাদবের। আপনাদেরকে বলি যে সম্প্রতি অমিত শাহ যেভাবে যে ভাষায় অপমান করেছেন সংসদে দাঁড়িয়ে আম্বেদকরকে, তারপরে আম্বেদকর দলিতদের প্রতিনিধি, আমরা সকলেই জানি। আম্বেদকরকে দলিতরা প্রায় ভগবান মানেন। এইরকম একজন মানে অপমানকারীর সাথে লালু প্রসাদ যাদব যদি হাত ধরেন, তাহলে লালু প্রসাদ যাদবেরও কিন্তু নৌকো ডোবার সম্ভাবনা। কিন্তু সব সম্ভাবনাই কথাই বলছি আমরা, হবেটা কি? হবে এটাই, আপাতত নীতিশ কুমারের সরকার পড়ছে না, নীতিশ কুমারও আপাতত ডিগবাজি খাচ্ছেন না। ঠিক নির্বাচনের আগে আগে, বিধানসভা নির্বাচনের আগে আগে কোনো একটা ডিগবাজি কোনো একটা দিকে তিনি খাবেন। কারণ যেদিকে দল ভারী তিনি সেদিকেই ডিগবাজি খান। তাকে আরো একবার মুখ্যমন্ত্রী হতে হবে। মানে লোভের এদের কোনো সীমা পরিসীমা নেই। মানে যে কোনো রকম আদর্শের সাথে এরা সমঝোতা করতে প্রস্তুত শুধু ক্ষমতায় থাকার জন্য। নীতিশ কুমারও তাই। নীতিশ কুমার যদি দেখেন যে আরজেডি কংগ্রেসের পাল্লা ভারী, তিনি সেদিকে ঝুঁকবেন। যদি দেখেন বিজেপির পাল্লা ভারী, তাহলে তিনি সেদিকে ঝুঁকবেন, মানে সেদিকে থেকে যাবেন। তো এইরকম অবস্থায় চলবে এখন বিহার। কিন্তু উত্তেজনার পারও তুঙ্গে। বিহারে ইতিমধ্যেই রাজ্যপাল বদল হয়ে গিয়েছে, এবং রাজ্যপাল বদল হয়েছে রাজ্য সরকারকে না জানিয়ে। যদিও নীতিশ কুমার সে অপমান গায়ে মাখেননি, তিনি দিল্লি থেকে ফিরেই রাজ্যপালের সাথে গিয়ে দেখা করেছেন। তো এইরকম অবস্থায় চলছে বিহার। কনক্লুশনে আসি, শেষে আসি। কনক্লুশন এটাই যে আপাতত বিহারে খেলা হবে, হাওয়া উঠলেও খেলা আপাতত হবে না। খেলা হবে ঠিক নির্বাচনের মুখে মুখে। নীতিশ কুমার কোন দিকে ডিগবাজি খান, সেই দিকে নির্ভর করছে বিহারের ক্ষমতা কারা পাবে। নীতিশ কুমার যদি ডিগবাজি খেয়ে ইন্ডিয়া জোটের দিকে থাকেন, অর্থাৎ আরজেডি আর কংগ্রেসের দিকে থাকেন, তাহলে দিল্লিতেও কিন্তু বিজেপি সরকার বেশ খানিকটা বেকায়দায় পড়বে। সরকার পড়বে না, কিন্তু সরকারে একটা গভীর ক্ষত সৃষ্টি হবে। সেই ক্ষত পূরণ করতে গিয়ে অমিত শাহেরা কি ধরনের রাজনৈতিক চাল চালেন, সেটা দেখার অপেক্ষা করব আমরা। আর আপনারা অপেক্ষা করুন আগামীকাল সকাল 9টার অনুষ্ঠান থার্ড আইয়ের জন্য।
আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।